প্রিয় বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো এবারেও তোমাদের জন্য মজার মজার সায়েন্স এক্সপেরিমেন্টস নিয়ে এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছে বুয়েটের শিক্ষার্থী আতিক খান। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, কিন্তু ভাইয়া অনুষ্ঠানের শুরুতে আমার খুবই তৃষ্ণা লেগেছে, তুমি কি আমাদেরকে একটু পানি খাওয়াবে? ঠিক আছে, দেখো তোমার জন্য একটা কাপই নিয়ে আসছি আমরা। হ্যাঁ, খুবই সুন্দর একটা কাপ। দেখো এই কাপটা যখন আমি তোমাকে পানি দেওয়ার জন্য ফিল আপ করতেছি কি হয়, দেখো এটা নির্দিষ্ট পরিমাণ হওয়ার সাথে সাথেই কিন্তু আমি খাওয়ার আগেই পানি পড়া শুরু হয়েছে। হ্যাঁ। এই কাপটাকে কি বলা হয়? টেন্টেনাস কাপ। এই কাপটার মধ্যে দেখো আমরা কিভাবে আর আসলে যদি দেখাই, সেটা হচ্ছে এই কাপটা নর্মাল কাপের মতোই, কিন্তু জাস্ট একটা বার উপর দিয়ে উঠে আসে। আচ্ছা, যখন আমরা এর মধ্যে পানি দেই, পানির লেভেলটা যতক্ষণ পর্যন্ত এই বারের নিচে থাকে ততক্ষণ পর্যন্ত দেখো পানিটা থেকে পড়ছে না। কোনো পড়তেছে না। কিন্তু যখনই এই লেভেলটার উপরে পানিটা চলে যাবে, তখনই দেখো নিচ দিয়ে একটা ছিদ্র আছে এবং এই দিক দিয়ে কিন্তু পানিটা পড়া শুরু হচ্ছে। তাহলে এরকম কাপ বানানোর উদ্দেশ্য কি, যেখানে আমি পানি খেতে পারলাম না? এখানে কাপটা আসলে আমরা বলতে পারি যে ফানের জন্য আমরা বানাইছি। আচ্ছা। যে এখান থেকে যদি আমি তোমাকে দেই, কাপে পানি ভরতেছি, একটা নির্দিষ্ট লেভেলে যাওয়ার পর অটোমেটিকই পানি পড়ে যাবে, তুমি হচ্ছে আসলে খাইতেই পারবে না। এইটা কিভাবে কাজ করে এটা যদি আমরা একটু দেখি, এইখানটাতে মূলত খুবই একটা বেসিক প্রিন্সিপালে এটা কাজ করে। এরকম একটা কাপ চলো আমরা আগে বানাই, যেটার মধ্যে আমরা দেখতে পারবো আসলে ভিতরে কি হইতেছে। এইটা বানানোর জন্য আমার কাছে দেখো কি কি আছে। টিয়ার কাপ নিয়ে নিছি, আর হচ্ছে একটা স্ট্র নিয়ে দিব। এই স্ট্র আর একটা কাপ দিয়ে আমি সেম মেকানিজমটা একবার বানাই দেখাই, তাহলেই দেখবা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আসলে এটা কিভাবে হইতেছে। ওকে, প্রথমে আমি এই স্ট্রটাকে একটা নির্দিষ্ট অংশ কেটে নিলাম। আমার কাজ হবে আমি এইখানে একটা ছিদ্র করব এবং ছিদ্র করে এই জায়গায় হচ্ছে স্ট্রটাকে আমি ঢুকিয়ে দিব, ফিক্স করে দিব। আচ্ছা, তাহলে চলো ফার্স্টে আমরা এই পয়েন্টটাতে একটা ছিদ্র করে নিই। তাহলে আমি একটা টুইজার ইউজ করতেছি, একদম মিডল বরাবর আমি একটা ছিদ্র করে নিব। একটু সাবধান থাকতে হবে, যেহেতু এই জায়গাটা একটু টুইজারটা অনেক সময় হাতে লেগে যেতে পারে। হ্যাঁ, একটু বড় করে নিচ্ছি। আমরা যেরকম ওখানে ছিদ্র করে নিচ্ছি, কিন্তু আমরা যদি আমাদের মেইন কাপটা দেখি, এখানে কিন্তু কোনো ছিদ্র নেই। এখানেও কিন্তু ছিদ্র আছে, হচ্ছে আচ্ছা। গিয়ে এইখানটাতে একটা ছিদ্র করা আছে, এই যে এইখানটাতে। আমি এটাকে আরো ভালো করে বুঝাই বলবো, যখন আগে আমাদের এটা একবার তৈরি হয়ে যাবে তখন দেখবা জিনিসটা বুঝতে আরো সহজ হয়ে যাচ্ছে। ওকে, এই কাপটা কিন্তু অনেকটা ম্যাজিকের ইলিউশনের মতো, যে আমি পানি ভরছি খাওয়ার জন্য, বাট খেতে পারি না। একদমই বোঝা যাচ্ছে না আসলে কি হচ্ছে। একটু বড় করতে হবে, তাহলে হচ্ছে আমি বের করে ফেলতে পারবো। আই থিংক হয়ে গেছে। আমি হচ্ছে কি বড় করে নিচ্ছি, পরে হচ্ছে গ্লু গান দিয়ে জায়গাটা কেটে দিই। আচ্ছা, আমরা গ্লু গান দিয়ে একদম এয়ার টাইট সিল করে দিব। হ্যাঁ, এবার জাস্ট হচ্ছে এই পয়েন্টটাতে আমি গ্লু গান দিয়ে এয়ার টাইট করে দিব, আচ্ছা, যাতে শুধু স্ট্র দিয়ে পানিটা বের হইতে পারে। কিন্তু গ্যাপটা হয়ে গেছে আমাদের। এবং আমরা একটু সাবধান থাকবো যেন পাইপের মুখটা আমরা আটকে না ফেলি। হ্যাঁ, মুখটা কিন্তু ওপেন থাকতে হবে, এই কারণে আমি একটু উইজার দিয়ে সরাই নিলাম, যাতে এখান থেকে পানিটা ফ্লো করতে পারে। ঠিক আছে, ওকে, হয়ে গেছে আমাদের। এবার জাস্ট আমি দেখো এই নীল পানিটা যেটা আছে, এটা যদি আমি এটার মধ্যে দিতে থাকি, দেখো কি হয়। আচ্ছা, একটু আমি ধীরে ধীরে এখানে পানিটা ঢেলে দিচ্ছি। দেখো এখনো কিন্তু এখান থেকে পানিটা পড়ছে না, তাই না? যদি আর একটু উঁচা করি পানির লেভেলটা, হালকা হালকা করে এই তো পড়া শুরু ঠিক যখন আমার এই লেভেলটার উপরে চলে গেল, তখনই কিন্তু এখান থেকে দেখো পড়া শুরু হয়ে যাচ্ছে। দেখো সম্পূর্ণটাই ধীরে ধীরে এখান থেকে পড়ে যাবে। আমরা যদি আবার এটা নিচে ট্যান্টালাস কাপটা ধরে, এটা ফিল হয়ে গেল, আবার এটাও পড়া শুরু হবে। এটা পুরোটা যদি ফিল হয়ে যায়, সেম ভাবে শুরু করব। এই দেখো এখন কিন্তু থেমে গেছে, কারণ হচ্ছে আমার এখান থেকে আর পানিটাও পাচ্ছে না। আবার যদি আমরা চেষ্টা করি, পড়বে না। যখন একদম পুরাটা ফিল করে দিব, এই সাথে সাথে দেখো পড়া শুরু হয়ে গেছে। এবং এই ট্যান্টালাস কাপটা থেকেও কিন্তু পানি পড়া শুরু হয়েছে, কারণ এটাও ফুল হয়ে গেছে, তো এটা থেকে ভিতর নিচে পড়া শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা হইতেছে কিভাবে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, পুরোটা শেষ হইতে একটু সময় দেই। দেখো পুরোটা শেষ হয়ে গেছে। ওকে, তাহলে এটা হইতেছে কিভাবে আমরা যদি একটু দেখি। যখন আমরা এখান থেকে পানি ভরতেছি,
তখন কিন্তু এই স্ট্রটা কি আছে বলো তো, পুরোটা ফাঁকা আছে। হ্যাঁ তাহলে ফাঁকা স্ট্র থেকে এই জায়গায় এবং এই জায়গায় এর মধ্যে কি বাতাস আছে না? আছে। যদিও এই পয়েন্ট থেকে নিচে অনেকের মনে হইতে পারে যে স্ট্র দিয়ে তো তাহলে এখান থেকে কি যাওয়ার কথা, পানি যাওয়ার কথা। হ্যাঁ পানি তখনই যাবে যখন স্ট্র এর মধ্যে পুরাটার মধ্যে কি বলতো পানি ফিল অবস্থায় থাকবে। আচ্ছা, তার মানে আমরা বাতাসের কোনো জায়গা থাকবে না। হ্যাঁ, বাতাসের কোনো ভিতরে থাকবে না। যদি আচ্ছা। বাতাস থাকে তখন এটা হবে না। আমি আরেকটা এক্সপেরিমেন্ট দিয়ে দেখাবো। তো তখন দেখো এই পর্যন্ত যখন আমরা ভরে ফেললাম তখন স্ট্রয়ের এই জায়গা পর্যন্ত পানিটা চলে আসলো। এইবার পানিটা চলে আসার কারণে অল্প কিছু পানির কারণে এই দিক বরাবর কি হইতেছে, স্ট্রয়ের পানিটা ফ্লো হয়ে এই স্ট্রটার এই দিক থেকে পানিটা বের হওয়া শুরু করছে। এইবারের জায়গাটুকু ইম্পর্টেন্ট। এখন অনেকে মনে করবে যদি পানির লেভেলটা নিচে হয়ে যায় তখন আবার কিভাবে পড়ার কথা না, তখন কিভাবে পড়তেছে কথা না। দেখুন তখন এই কারণে পড়তেছে কারণ তখন কিন্তু এই স্ট্রটা পুরাটা কি বলতো পানি দিয়ে ফিল অবস্থায় আছে। অলরেডি ফিল অবস্থা থাকার কারণে এখান থেকে তখন কন্টিনিউয়াসলি কিন্তু পানি পড়তেছে। এটা কিন্তু অনেকটা আমরা যে সাইফন প্রিন্সিপাল দেখেছিলাম অনেকটাই কিন্তু অনেকটাই সেরকম। কিন্তু সেই রকম। এবং আচ্ছা। দেখো যদি আমি এটাকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আমার কাছে এই মেকানিজমটা যদি আমি এখানে ইউজ করি, দেখো ওকে সেটা হচ্ছে আমি যদি একটা এই টেস্ট টিউবটাকে যদি আমার এটার উপরে রাখি তাহলে দেখো আচ্ছা। এখানে যখন আমি পানিটা ফিল করব তখন দেখো এই পর্যন্ত যখন পানিটা ফিল হবে তখন এখান থেকে কিছু পানি ভিতর দিয়ে পড়বে। আচ্ছা। এবং যখন পানির লেভেল নিচে চলে যাবে তখনও কিন্তু আমরা দেখবো টেস্ট টিউবের এতটুকু পর্যন্ত ফিল অবস্থায় আছে। দেখো একবার ট্রাই করি। আমি যদি এই কালারটা ইউজ করি তাহলে ভালো হচ্ছে। দেখো এখনো কিন্তু পড়ছে না। আমি যদি আটটু ভরে দেই, এই দেখো পড়া শুরু হয়েছে। পড়া কিন্তু শুরু হয়ে গেছে। এবং একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে পানির লেভেলটা নিচে নেমে গেছে কিন্তু টেস্ট টিউবের মধ্যে কিন্তু এখনো পানি পানির লেভেলটা আছে। কিন্তু আগের মতোই আছে। তার মানে এইখানে স্ট্রটা পুরোটা ফুলফিল অবস্থায় থাকার কারণে মূলত আমি এখান থেকে পানিটা ফ্লো করাইতে পারতেছি। আচ্ছা। যখনই হচ্ছে গিয়ে টেস্ট টিউবের ভিতরে পানিটা নেমে যাবে তখনই কিন্তু পড়া বন্ধ হয়ে যাবে আর আমি আর ফ্লো করাইতে পারবো না। এই যে আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি বাইরের লেয়ারের পানিগুলো নিচে পড়ে যাচ্ছে, টেস্ট টিউবের পানিও কেন নিচে যাচ্ছে না? দেখো টেস্ট টিউবের পানি কেন নিচে যাচ্ছে না, এর পিছনে মেইন কারণ হচ্ছে এয়ার প্রেসার। আচ্ছা। যেহেতু এইখানে বাতাস এতটুকু পরিমাণই আছে, বাকিটা যেহেতু ভ্যাকিউম আছে, আমার এইখান থেকে এয়ার প্রেসার দিতেছে, এই কারণে পানির লেভেলটা কিন্তু ওই অতটুকু পর্যন্তই আছে। আচ্ছা। ভিতরে যদি বাতাস থাকতো তাহলে পানির লেভেলটা নিচে যাওয়া পসিবল হতো। আচ্ছা। কিন্তু যেহেতু বাতাস নাই পানির লেভেলটা নিচে যাওয়া পসিবল হচ্ছে না। খুবই দেখো, ফান একটা এক্সপেরিমেন্ট ছিল। এরপর আমরা কি দেখব? এই এক্সপেরিমেন্টটাকে আমরা যদি একটু ভালো করে দেখাই যে স্ট্রটা যদি ফুল থাকে আর ফাঁকা থাকে তাহলে কি আমরা ট্রান্সফার করতে পারতেছি নাকি, এটা আমরা দেখতে চাই। আচ্ছা। ধরা করো এই স্ট্রটা আমি ইউজ করলাম। আমি ফার্স্ট এই স্ট্রটার একটু অংশ কেটে নিলাম যাতে আমার সুবিধা হয়, একটু হালকা অংশ কেটে নিলাম। এইবার দেখো যদি আমি চাচ্ছি এইখান থেকে পানিটা এই পরে ট্রান্সফার করব, আচ্ছা, তাহলে এই আমি ডুবাই দিলাম এক সাইডটা, তাহলে এটা কিন্তু অনেকের মনে হতে পারে ট্রান্সফার হয়ে যাবে। কারণ কি এই জায়গাটা কি উঁচা এবং এই জায়গাটা নিচা, কিন্তু ট্রান্সফারটা কেন হইতে পারতেছে না? শুধু একটা কারণে হইতে পারতেছে না, কারণ এই স্ট্রটার মধ্যে বাতাস আছে, তাই না? যদি বাতাস না থাকতো তাহলে অবশ্যই এখান থেকে ট্রান্সফার হইতে পারতো। আচ্ছা, আমি একটু দেখানোর চেষ্টা করি যদি বাতাস না থাকে তাহলে কিভাবে এটা ট্রান্সফার হইতে পারবে। আচ্ছা, তাহলে আমি ফার্স্টে এই পুরোটাকে ডুবিয়ে নেই, তাহলে বাতাসটাকে বের করে নিচ্ছি। হ্যাঁ, পানিতে স্ট্রটা ফুলফিল হয়ে গেল। এইবার আমি এইভাবে করে দেখো এরকম ভাবে উঠাইলাম যাতে পুরোটার মধ্যে পানিটা থাকে। এই দেখো খুব দারুণ ভাবে কিন্তু পানিটা ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছে। কারণ কি এইবার হচ্ছে স্ট্রটার মধ্যে আমার টোটাল পানি দিয়ে স্ট্রটা পুরোটা ফুলফিল করা আছে, তাই এই কারণে খুব ইজিলি কিন্তু আমি এখান থেকে এখানে পানিটাকে ট্রান্সফার করতে পারতেছি। তার মানে আমরা এই এক্সপেরিমেন্টটাতে মূলত যেটা শিখলাম, যদি পুরা স্ট্রটার মধ্যে পানি ফুলফিল অবস্থায় থাকে তখনই কেবল একটা প্রান্ত যদি উপরে থাকে এবং আরেকটা প্রান্ত নিচে থাকে তাহলে আমরা পানিটা ট্রান্সফার করতে পারবো। যদি ব্যাপারটা উল্টা হতো, যদি এই প্রান্তটা আমার উপরে থাকতো তখন কিন্তু পানিটা ট্রান্সফার হইতে পারতো না। আচ্ছা, কারণ হচ্ছে কি আমার অবশ্যই এইখান থেকে নিচের পয়েন্টে থাকতে হবে। আরেকটা জিনিস দেখো, এই যে আমাদের এই কাপটা, এই কাপটার মধ্যেও কিন্তু সেম প্রিন্সিপালটা ইউজ হয়েছে। কিভাবে? জাস্ট এইখানে ওই যে আমরা দেখাইলাম না টিউবটা, চিন্তা করতে পারো এই যে উপরে একটা টেস্ট টিউব আছে আর ভিতরে একটা স্ট্র আছে, আর এইখানে ছোট্ট একটা ছিদ্র করা যাতে এটা দিয়ে পানিটা যাইতে পারে। তাহলে এইটা আর এই যে আমাদের এই যে বটল দিয়ে আমরা যেটা বানাইছি এটা কিন্তু একদম সেম প্রিন্সিপাল। আচ্ছা, জাস্ট এখানে আমরা তখন এটা বোঝানোর জন্য উপরে জাস্ট একটা কাপ দিয়ে নিয়েছি, টেস্ট টিউব ইউজ করছি। ভাইয়া এই যে আমরা পানিটা ট্রান্সফার করলাম যে প্রসেসে, এটা কি আমরা রিয়েল লাইফে কাজে লাগাতে পারি? দেখো আমরা যখন এক পাশের ক্ষেত থেকে আরেক পাশের ক্ষেতে পানি ট্রান্সফার করতে চাই, মাঝখানে কিন্তু আইল থাকে, যদি হ্যাঁ একটা আইল আছে, হ্যাঁ, তাহলে এইখানে আমরা কি করতে পারি, এরকম যদি একটা আমরা পাইপ ইউজ করি
যেইখানে পানিটা একটু উপরের লেভেলে আছে এবং আমি চাচ্ছি কি নিচের লেভেলে পানিটা ট্রান্সফার করতে, তাহলে এইরকম একটা পাইপ দিয়ে যদি আমি জিনিসটা মেকানিজমটা তৈরি করতে পারি এবং এইটাকে তুমি চিন্তা করতে পারো আইলটা, তাহলে কিন্তু খুব ইজিলি কোনো পাম্প পানিটা ছাড়াই transfer আমার করতে এইখান পারছি। থেকে Right. পানিটা ট্রান্সফার করতে পারতেছি। কিন্তু দেখো পানির লেভেলটা কিন্তু আমার যতটুকু ডুবানো আছে এর থেকে নিচে চলে গেলে তখন কিন্তু আমি ট্রান্সফার আর করতে করতে পারবো না। পারবো না, রাইট। সো আমরা যদি দুই সাইডের পাইপে মোটামুটি একটু হালকা লম্বা রাখি তাহলে ব্যাপারটা হ্যাঁ, আরেকটু যেমন সহজ হয়ে এইখানটাতে যদি যাচ্ছে। আমি এটা একটু ভরে দিতাম পানিটা এবং হচ্ছে গিয়ে এই পাইপটা ইউজ করতাম, তাহলে কিন্তু মোটামুটি এই যে দেখো আমি বেশি পরিমাণ ডুবাইতে পারতেছি হ্যাঁ। এবং খুব ইজিলি আমি ট্রান্সফার করে ফেলতে পারি। Right. ঠিক আছে? ভাইয়া তুমি আমাদেরকে ট্যান্টালাস কাপের মতো একটা মজার ইলিউশন দেখালে, তুমি আমাদেরকে ওয়াটার ট্রান্সফার দেখালে এবং সাইফনের প্রিন্সিপালটাও দেখালে, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। ভাইয়া আমরা শুরুতেই দেখলাম ট্যান্টালাস কাপ, এবার আমরা কি এক্সপেরিমেন্ট দেখব? সারফেস টেনশন, ওয়াটারের সারফেস টেনশন নিয়ে কিছু হচ্ছে এক্সপেরিমেন্ট দেখ। আচ্ছা, তাহলে আমি এখানে দেখো কি কি রাখছি, একটা গ্লাস রাখছি এবং একটা বোর্ড রাখছি। আমি ফার্স্টে এক্সপেরিমেন্ট সেটআপটা একটু বুঝাই। আমি এখানে পানি নিয়ে পুরো গ্লাসটা ফুলফিল করব এবং এইখানে করে সেটআপ করব। আচ্ছা, তারপরে দুইটা কয়েন দিয়ে এটাকে হালকা একটু উপরে ওঠানোর চেষ্টা করব। ওকে। এবার আমি এইখান থেকে একটা কয়েন থ্রো করব। কয়েন থ্রো করলে দেখব এই কয়েন থ্রোটা এই দিক থেকে পানিকে টাচ করে এবং এই দিক থেকে বের হয়ে গেছে, কিন্তু পানিগুলো আশেপাশ থেকে বের হয়ে তার মানে আসবে না। পানির সারফেস টেনশনের জন্য একদম আটকে গিয়েছে গ্লাসের হ্যাঁ, মধ্যে। তার মানে আচ্ছা। পানির সারফেস টেনশনের কারণে উপরের পার্টটা একদম সলিডের মতো আটকায় গেছে। ফার্স্টে আমি কি করতেছি, এই গ্লাসের মধ্যে পানি ভরে নিচ্ছি। ওকে, এইবার সো আমরা পুরোটা ভরে নিব না? পুরোটা না ভরলেও সমস্যা নাই, কারণ আচ্ছা। হচ্ছে গিয়ে উপরের জায়গাটুকু ফাঁকা থাকবে। ওকে, আমি এটাকে এইভাবে করে আটকিয়ে নিলাম। এইবার আমরা এইখানটা থেকে দুইটা কয়েনকে পাশে রাখার চেষ্টা করব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পানি কিন্তু লিক হচ্ছে না। দেখো পানি কিন্তু এখনো লিক হতেছে না, যেই লেভেলে আছে ওই লেভেলই আছে। এবার আমরা 1 টাকার একটা কয়েন দিয়ে আচ্ছা, এর ভিতর দিয়ে শুট করার চেষ্টা করি। ওকে, অনেকটা ক্যারাম খেলার মতো। হ্যাঁ, দেখলা? ওয়াও, এখান থেকে কিন্তু কয়েনটা চলে গেল, কিন্তু আমার একটু পানিও কিন্তু লিক হইলো না। চলো আবার একটু ট্রাই করি। আচ্ছা, এবার কিন্তু এবার ভিতরে হচ্ছে গিয়ে আটকে একটু জোরে গিয়েছে। মারা লাগবে আর কি, সমস্যা নেই। আচ্ছা। দেখো এটা থেকে আমি ওটা বেরো করে ফেলতে পারি নাকি, ওকে, দেখছো? এটা Wow. কিন্তু বেরো করে ফেললাম। তার মানে চমৎকার। এখান থেকে খুব ইজিলি কিন্তু এই কয়েনগুলা মুভ করতে পারতেছে, কিন্তু দেখো সারফেস টেনশনের কারণে পানির সাথে কিন্তু কোনো ইন্টারঅ্যাকশন হইতেছে না। আবার যদি এটা ট্রাই করি, দেখো চলে গেল। খুবই সুন্দর। তো আমরা যদি এরকম ছোট ছোট যেগুলো একটু চিকন অনেক থিন, হ্যাঁ। ওগুলাকে যদি আমরা পাস করতে চাই তাহলে কিন্তু খুব ইজিলি পাস আচ্ছা, করতে পারবো। হ্যাঁ। আমার কিন্তু এখানে সারফেস টেনশনের কারণে আমার এটার সাথে কিন্তু কোনো ইন্টারঅ্যাকশনই হইতেছে না হচ্ছে এই না, পানিটা। রাইট। কারণ আমরা দেখলাম কয়েন এক সাইড থেকে আরেক সাইডে চলে গেল, কোনো পানিও লিক হলো না, কয়েনও একদম ড্রাই। হ্যাঁ, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আর কয়েনে পানি লেগে আছে আসলে, কারণ উপরের সারফেস টেনশনটা পাস করার সময় কিছুটা পানি লাগছে, হালকা আর একটু এইখানে পানি কিছু লেগেছে, পানি আছে আসলে। রাইট। এই যে আমি দুইটা সাইডে দুটো কয়েন দিলাম, তো স্পেস কিন্তু গ্যাপ আছে, কেন পানি লিক হচ্ছে না? এর কারণই হচ্ছে এখানে একটা সারফেসের মতো করে তৈরি করে রাখছে, যেটা হচ্ছে একদম আচ্ছা। সলিডের মতো, এবং ও পানিটাকে নিচের দিকে পড়তে দিতেছে না। যেমন ধরা আচ্ছা। করো আমরা যদি নদীর উপরে দেখি পোকামাকড় গুলা চলাচল করে হেঁটে ওরা হেঁটে। কিন্তু- হ্যাঁ, হেঁটে হেঁটে, ওরা কিন্তু সাঁতার কাটে না। তাহলে ওরা কিভাবে করে? পানির সারফেসটা টান টান হওয়ার কারণে ওর যেই ভর আছে ওই ভরটা কি বলতো ওই সারফেস টেনশনটাই নিতে ব্যালেন্স করতে পারছে। পারে। এরপর আমরা কি এক্সপেরিমেন্ট দেখব? সারফেস টেনশন নিয়ে আমরা আরেকটা এক্সপেরিমেন্ট দেখবো, সেটা আচ্ছা। হচ্ছে আমরা এই বটলটাকে যদি ফিল করি এবং এর উপরে একটা আমরা নেট লাগাই দিব, তাহলে দেখবো খুব ইজিলি এর থেকে পানি আমরা যদি ফালাই এই নেটের মধ্যে দিয়ে পানি চলে যাচ্ছে। হ্যাঁ। আমরা সারফেস টেনশন ইউজ করে চেষ্টা করবো যাতে এখানে আমরা পানিটাকে আটকায় রাখতে পারি। ফেলি, আচ্ছা। এবং এখানে কিন্তু দেখো নেটের মধ্যে কিন্তু সবগুলোর মধ্যে গ্যাপ বেশ, আছে। আমরা যদি একটু দেখি বেশ বড় বড় ফোঁটাই কিন্তু আছে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, চলো আমরা ট্রাই করি। সবার আগে আমি হচ্ছে এই নেটটা দিয়ে এইখানটায় হচ্ছে একটা রাবার দিয়ে এটা বেঁধে নিচ্ছি। আর একটা রাবার নিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি বটলটাকে ভরে নিচ্ছি। দেখো আমি যদি এটাকে এইভাবে কাট করে ফেলাই, দেখবে খুব ইজিলি কিন্তু পানি পানি যাচ্ছে। পড়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার আমি ট্রাই করব এটাকে হাত দিয়ে আটকে নিলাম, আচ্ছা, পুরাটাকে আমি উল্টা করে দিলাম। এইবার আমি ট্রাই করি এটা ছেড়ে দেওয়ার।
পানি কিন্তু আটকে গেল। দেখো পানি কিন্তু আটকে গেল, এবার কিন্তু আর পানি লিক করে পড়তেছে না, কিন্তু এখানে কিন্তু ফুটাগুলো স্টিল আছে। তার মানে আমি যদি পানির উপর একটু একটা বড় সারফেস দিয়ে চাপ দিই তাহলে কি এটাতে আমরা একটা সারফেস টেনশন দিয়ে দিতে পারছি? দেখো এখানে আমি কি করছি, মূলত একটা নেট ইউজ করার কারণে প্রত্যেকটা ছোট ছোট যে নেটের ঘর আছে হ্যাঁ ওইটার মধ্যে সারফেস টেনশন তৈরি হইতেছে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ছোট ছোট নেট এত পরিমাণ পানির ওয়েটটাকেও ব্যালেন্স করে রাখতে পারতেছে। আমরা যদি নেটটাকে এখন খুলে দিয়ে শুধু এখানে হাত চাপা দেই তাহলে কিন্তু আর তাহলে আটকে হবে থাকবে না। না। কারণ কি বলতো, কারণ গ্যাপটা বড় এইখানে হয়ে গিয়েছে। এখানে গ্যাপটা অনেক বড় হয়ে গেছে আচ্ছা। এবং ছোট ছোট সারফেসের কারণে যেই পরিমাণ আগে সারফেস টেনশনটা তৈরি করতে পারতো হ্যাঁ। এখন কিন্তু আর তো পারবে না। করতে কষ্ট এই কারণে হচ্ছে। কিন্তু এই ওয়েটটা তখন নিচের দিকে পড়ে যাবে। চমৎকার। দেখো এখানে আমি যদি একটা টুথপিক দিয়ে একটু দেখাই তাহলেও দেখবা যে এটা এইভাবেই থাকবে, এটা হচ্ছে কখনো পড়বে না। আমি একটা টুথপিক নিয়ে নিচ্ছি। কিন্তু আমরা টুথপিক যে ঢুকাচ্ছি তাহলে সারফেস টেনশনটা ফেটে যাওয়ার কথা না? দেখো একটা একটা ফেটে যাচ্ছে। আচ্ছা, দেখো এখানে কিন্তু অনেকগুলা জালি আছে, তাই না? এই যে দেখো আমি যদি টুথপিকটা ঢুকাই, এই দেখো এক ফোঁটা দুই ফোঁটা পড়লো। কেন? কারণ একটা সারফেসে সারফেস টেনশন ডিসক্রাইব হইছে, কিন্তু অন্যগুলা সারফেস টেনশন তো এখনো আছে। তাহলে এই দেখো আমি যদি একটার জন্য ঢুকাই যে একটু আসলে, তাহলে কেন এই একটা ফোঁটা দিয়ে কন্টিনিউয়াস পড়ছে না? কারণ হচ্ছে ওটা যদি আমি অলওয়েজ ডিস্টার্ব করতে থাকি এটার মধ্যেই দেখো অলওয়েজ কিন্তু ওই ফোঁটা দিয়ে পানি পড়তেছে। আচ্ছা, কিন্তু right. অন্য চারপাশের যে ছোট ছোট ঘরগুলো আছে ওগুলার সারফেস টেনশনকে আটকে রাখতেছে, ওটা কিন্তু ডিস্টার্ব করতে পারতেছি না। আচ্ছা, এরকম করে যদি আমি সবগুলাকে অনেকগুলা একসাথে করি তাইলে কিন্তু দেখবা এটা ভেঙে পানি পড়া শুরু করে। তাহলে দেখো এখানে যে ছিদ্র আছে এটা দেখানোর জন্য আমি হচ্ছে কি একটা টুথপিক ভিতরেই ঢুকিয়ে দিলাম আমরা। পুরোটা দেখো এই যে ভিতরে হ্যাঁ, অলরাইট। তাও কিন্তু পানি পড়ছে না। তাও দেখতেছো পানি কিন্তু পড়ছে। হ্যাঁ, টুথপিক কিন্তু ঠিকই ফ্লোট করছে। তার মানে এখানে অনেক স্ট্রং একটা কিন্তু সারফেস টেনশন তৈরি Tension হবে। আমি আছে। যদি আরেকটা ট্রাই করি, এই দেখো, তার মানে এখানে খুবই স্ট্রং একটা সারফেস টেনশন তৈরি হবে। আছে। কিন্তু দেখো যদি আমি এইভাবে করে দেই তাহলে কিন্তু ইজিলি সব পানি পড়ে গেল। রাইট, চমৎকার। সো আমরা দুইটা এক্সপেরিমেন্ট দেখলাম পানির সারফেস টেনশন নিয়ে। আমরা লাস্টে কি দেখব? আমরা আরেকটাও পানির সারফেস টেনশন নিয়ে দেখতে পারি, সেটা হচ্ছে এই পানির সারফেস টেনশনটা কিছু ওয়েটটাও কিন্তু কেউ ক্যারি করতে পারবে। যেমন দেখো আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি, এই গ্লাসটার মধ্যে আমি কি করলাম, গ্লাস পুরাটাকে আমি পানির বোতল দিয়ে ফিল করে দিচ্ছি। অলরাইট, একদম উপচে পড়তেছে পানি এরকম। এইবার আমি একটা কার্ড নিয়ে নিলাম, এই কার্ডটাকে আমি এইখানে উপরে রেখে দিলাম। এইবার দেখো আমি চেষ্টা করব এখানে হচ্ছে কয়েন ব্যালেন্স করার জন্য। কিন্তু খুব ইজিলি এটাকে ব্যালেন্স করতে পারতেছি। আরেকটা যদি দেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে 2 টাকার কয়েন, প্রথমটা 1 টাকা দিয়েছিলাম। এখনো কিন্তু ব্যালেন্স করতে পারতেছে। তার মানে এটা কেন পারতেছে, যখন এই কার্ডটা উঠে যেতে চাইতেছে পানির সারফেস টেনশনটা কি করে নামিয়ে রাখতেছে যাতে এটা পড়ে যেতে না পারে। এবার দেখো আমরা যদি আরেকটা 2 টাকা কয়েন আমি দেওয়ার চেষ্টা করতেছি, দেখি এটাও আটকায় রাখতে পারে নাকি। দেখো এটাও কিন্তু আটকায় রাখতে পারে। এবার আমরা চলো দেখি এর মধ্যে যদি আমি সাবান অ্যাড করি তাহলে কি হয়। আমরা কিন্তু সাধারণত জানি সাবান দিলে কিন্তু সারফেস টেনশনটা একটু ঝামেলা হয়, কমে যাবে। সাবান দিলে সাথে সাথে সারফেস টেনশনটা কমে যাবে। আচ্ছা, কিন্তু এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে গিয়ে যখন আমাদের সাবানটা আসে তখন হচ্ছে মলিকিউলের মধ্যে যে স্ট্রেংথটা আছে পানির ওইটা আর থাকে না। আচ্ছা, এই কারণে হচ্ছে কি আমার এইখানটাতে খুব ইজিলি সারফেস টেনশনটা কমে যায় এবং এটা ব্রেক হয়ে পড়ে যাবে। ওকে, দেখি আমি হচ্ছে এখান থেকে একটা টুথপিক নিয়ে সামান্য পরিমাণ সাবান অ্যাড করে দিই। এক টাকার দিছি। দেখো এখানে আমরা মোটামুটি সাবান দিয়ে দিতেছি, তাও দেখতেছি ও ব্যালেন্স করতে পারতেছে। এখন যদি দেখো এর আগে আমি কয়টা কয়েন রাখতে পারছিলাম? 4টা কয়েন, 2টা 2 টাকার, একটা 1 টাকার। এখন আমি একটা 2 টাকার দেওয়ার চেষ্টা করি, দেখো কি হয়। সাথে সাথে কিন্তু পড়ে গেল। তার মানে আমার সারফেস টেনশনটা কিন্তু যথেষ্ট পরিমাণ কমে গেছে। রাইট, তার মানে আমরা যদি কোনো সাবান পানির মধ্যে দেখি তাহলে কিন্তু পোকামাকড় ঠিক কি হাঁটতে পারবে তাও? হ্যাঁ, যখন ধরো করো এখন ওই পরিমাণ সাবান তো আমরা কখনো দেই না। আচ্ছা, তাহলে যদি কখনো এরকম হয় যে অনেক পরিমাণ সাবান আমরা দিয়ে দিছি বা কিছু মিক্সচার অবস্থায় আছে পানি, তখন কিন্তু পানির সারফেস টেনশন কমে যাবে এবং পোকাগুলো কিন্তু হাঁটতে পারবে না, ডুবে যাবে। ভাইয়া তুমি আমাদেরকে এত চমৎকার 3টা এক্সপেরিমেন্টস দেখালে সারফেস টেনশন নিয়ে, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আজকে তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো কিংবা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।